হ্যালো, গুড ইভিনিং। এই যে আমার মেয়ের সব থেকে ফেভারিট জিনিস হচ্ছে আমার এই চুল। কেমন আমার চুলটা? আর মা কেমন করে মেকআপ করে? আচ্ছা, এতক্ষণ আমরা সন্টাই ফন্টাই করে ঘুমাচ্ছিলাম, এবার আমরা ঘুম থেকে উঠেছি। উঠেই আমার মেয়ের একটা বদগুণ হয়েছে, যখনই মোবাইল ফোন দেখে বলে ভিডিও করো। কারণ কি, এই বদগুণটা আমি শিখিয়েছি, ভিডিও এডিট করা, তাই না? ও আমার মাথা বলছে আচ্ছা যেটার জন্য ভিডিও আজকে, পোস্টপার্টাম ডিপ্রেশন ইজ ভেরি, আচ্ছা দিচ্ছি শোনো। আচ্ছা, ইজ ভেরি কমন থিং। দাঁড়াও একটু ভিডিওটা করে নি। আচ্ছা, এরম যদি আপনার বাড়িতে একটা কেউ গুটগুটি থাকে, তাহলে নিশ্চয়ই আপনার পোস্টপার্টাম ডিপ্রেশন হওয়ার কথা নয়, কিন্তু স্টিল হয়। তার কারণ হচ্ছে একটা শারীরিক হরমোনাল ইমব্যালেন্সড, হরমোনসগুলো সব ঘেটে যায়, আবার তারা বাড়িতে ফিরতে চায় হরমোনসগুলো। সো আমারও হচ্ছিল আসার পর থেকে আমি খুব কম কাঁদি। আমার কান্না বলে বস্তুটা নেই, আমার ডিপ্রেশন বলে বস্তুটা নেই জীবনে। শত নেগেটিভ জিনিসপত্র আমার উপর দিয়ে অনেক আপনারা সব থেকে বেশি জানেন, আয়লা, ফণি, আমফান, আরও বড় বড় তাবর 440 মার্কা ঝড় আমার ওপর দিয়ে বয়ে গেছে। সো আমি নিজেকে কখনো দুর্বল করি না, আমি কোনো জিনিসকে মনে করি না যে টেম্পোরারি। আমার মনে হয় এটার জন্য দায়ী বলবো না, মানে এটার জন্য অনেকটাই আমাকে হিল করেছে। কাঞ্চন বলে টাইম ইজ দ্য বেস্ট কিলার। সো আমি একটু ইমপেশেন্ট, আমি অধৈর্য হয়ে পড়ি, কিন্তু আমার মনে হয় টাইমে বিশ্বাস রাখাটা খুব ইম্পর্টেন্ট। আর যদি তুমি তোমার সঠিক কর্ম করে যাও, আমি একটা স্পিরিচুয়াল মানুষ, আমি ঈশ্বরে বিশ্বাসী মানুষ। আমি মনে করি যদি উপরবেলা जब देता है तो छप्पर फोड़ के देता है, আর लेता है तो छप्पर तोड़ के लेता है। মানে উনি যা কেড়ে নেবার কেড়ে নিতে পারে, আর উনিই যা দেবার দিতে পারে। শত মানুষের কাছে মাথা ঠুকে কেঁদে, নিজের দুর্বলতা বলে, অনেক কিছু মানে কি বলবো, অসৎ উপায় অবলম্বন করে, সেগুলো কোনোটাই স্থায়ী নয়, সবটাই অস্থায়ী, কোনোটাই কেউ কিছু করতে পারে না। সো আজকে আমার দুটো বেবি হয়েছে, একটা হচ্ছে কৃষবি আর একটা হচ্ছে কৃষি। পরে আমার মামা খাট থেকে পোস্টপার্টাম ডিপ্রেশন আমারও হয়েছে। আসার পর থেকে কান্না পেতো, মুড সুইং করতো, আবারও সেই মনে হচ্ছে। মেয়ের বেলা একটু বেশি হয়েছিল, এই বেলায় কম, কারণ আমার মেয়ে যেহেতু আছে সেই জন্য। আর দেখুন তার মধ্যে আবার জ্বর চলে এসছে, জ্বর ঠোসা। কিন্তু এই পুরো সময়টা যে সব থেকে বেশি সাপোর্ট করতে পারে সেটা হচ্ছে তোমার ফ্যামিলি মেম্বার, তার থেকেও বড় সাপোর্ট সিস্টেম হচ্ছে তোমার হাজব্যান্ড। কাঞ্চন প্রচণ্ড সাপোর্টিভ একজন হাজব্যান্ড, সারা প্রেগনেন্সিতেও যেভাবে আমাকে সাপোর্ট করেছে সেটা আমি পরে একদিন বলবো। এবং ও কোনো কিছু আমার ওপর জোর করে চাপিয়ে দেয় না। আমি অনেক ক্ষেত্রে ওর ওপর পজেসিভ, একদম অনেস্টলি আমি স্বীকার করতে পছন্দ করি, কিন্তু ও কোনোদিনও না। ও মনে করে যেটা তোর ভালো লাগবে সেটাই করবে। ও ইভেন আমার বেবি নেওয়ার ক্ষেত্রেও কিন্তু আমাকে একজন স্বামী হিসেবেও আমাকে জিজ্ঞেস করেছিল। ফার্স্ট টাইম ও বলেছিল যে বিয়ে হয়েছে সবে, 27 বছর বয়স, তুই কি রেডি? আর ইউ গেটিং রেডি? যদি তুই মনে করিস, যখন আমার বেবি চলে আসলো আমি জানতে পারি, বলেছিল তুই যদি মনে করিস তাহলে বলবি না যে এই বিয়ে হলো, আমাদের এখন আনন্দ করার সময় কেন? আবার সেকেন্ড বেবির ক্ষেত্রে বলেছিল পরপর দুটো সি সেকশন, দুটো বেবি, তুই কাজ করছিস, তুই কি পারবি, তোর শরীর পারমিট করবে, সেটা আগে ভেবে নিস সময়। সো ও সবসময় আমাকে সাপোর্ট করে। আর এই যে পোস্টপার্টামের ক্ষেত্রেও সাপোর্টটা বলছি, তার কারণ আমার এখনও আতুর কাটেনি, আমার এই 13 ডেজ জানি। সো আতুর মানে আমাদের কাছে একটা কনসেপ্ট হচ্ছে একটা ঘরে থাকা বাচ্চাকে নিয়ে। আতুর ঘর, অন্যদের আনাগোনা হবে না, এবং বাইরে মা বেরোতে পারবে না। ইটস ট্রু। আমার মনে হয় আমি এত সুপারস্টিশিয়াস নই, আমি এত কুসংস্কার আচ্ছন্ন মানুষ নই, আমি স্পিরিচুয়াল, আমি ঈশ্বরে বিশ্বাস করি। আমার মনে হয় আতুর ঘরের একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা হয়তো আছে। কারণ এখন যেটা আমি ফিল করি, আমার মেয়ের বেলায় হয়েছিল আতুর ঘরে, আমার মেয়ের বেলায় অনেকে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন বাইরে থেকে এসেছিল, এবং যার ফলে আমার মেয়ের একটা ইনফেকশন হয়ে একটা ঠান্ডা লেগে যাওয়ার ধাঁচ হয়ে গেছিলো। সো ওইটুকু বাচ্চা যার এখনো ইমিউনিটি সিস্টেমটাই তৈরি হয়নি প্রপার, সো সেই জন্য বলে আতুর ঘর মানে একটাই হওয়া উচিত যেখানে কেউ প্রবেশ রেস্ট্রিক্টেড, এবং মা যদি বাইরে যায়, কারণ মা ব্রেস্ট ফিড করায়, সো বাচ্চার ইনফেকশন হতে পারে বাইরের লোকের কাছে গেলে। আবার যদি বাচ্চাকে অনেকে লোকজন আসে আদর করবে, দেখবে, তাতে বাচ্চার বাইরের জামা কাপড়, সো আইসোলেটেড থাকা উচিত।
আমার মনে হয় এটার কারণেই বলে আতুর ঘর, এবং পুরোনো দিনের মানুষরা অন্যভাবে বিশ্বাস করতো, কিন্তু আমার বাড়িতে সিস্টেমটা নেই। আমি ডেফিনেটলি সতর্কতা অবলম্বন করে আমি, কাঞ্চন আমাকে বলেছে যে তুমি বেরোবে, আমার বাচ্চা সব ঘরেই মোটামুটি ঘুরছে, তো যেহেতু আমি শ্বশুর বাড়িতে আছি সব ঘরেই ঘুরছে, বাপের বাড়িতে তো আমি নেই, তো আমি বাইরে বেরোচ্ছি কারণ প্রয়োজনে একটু জিনিসপত্র কিনতে যেতে হচ্ছে বাচ্চার, আর আমি, কাঞ্চন, আমার মেয়ে থাকি, আর এখন ছেলে। সো সব কিছু মিলিয়ে আমাকে কখনোই ওরা গৃহবন্দী করে রাখেনি। আমাকে বলেছে চল, আমরা এর আগের দিন কফি খেতে গেছিলাম, কফি ডেটে গেছিলাম, যেহেতু আমার খুব মুড সুইং হচ্ছিল। আমি কাঞ্চনকে বললাম আমার ভালো লাগছে না। আমি এই সাপোর্ট সিস্টেমটার কথাই বলবো, প্রত্যেকটা স্বামীর দেওয়া উচিত। এবং দেখুন, যার বাড়িতে বড়রা আছে, শ্বশুর শাশুড়ি, তাদের তো কিছু নিজস্ব প্রোটোকল আছে, কিন্তু আমার মনে হয় একটা প্রেগনেন্ট মহিলার ক্ষেত্রে, মানে প্রেগনেন্সি জার্নির পর, তার সি সেকশন হোক, নর্মাল ডেলিভারি হোক, হোয়াট এভার সেটাই হোক, সে তো এত দিন ধরে ক্যারি করেছে বেবিটাকে, এবং তারপর ডেলিভারির পর মায়ের মেন্টাল হেলথটা নিয়ে কনসার্ন হওয়া খুব জরুরি। সো আমার ক্ষেত্রে আমি এই সাপোর্টটা পেয়েছি, আমি বেরোতে পারছি। আমি, হ্যাঁ, অবভিয়াসলি বেরিয়ে এসে আমি স্যানিটাইজার করছি, নিজেকে স্নান করছি, কারণ এখন তো সিজার পেস্টিং হয়। সো আমি স্নান করছি, মাথায় জল দিচ্ছি না, কারণ মাথায় জল দিলে বেবি যেহেতু ফিট করে, তাহলে বেবি ঠান্ডা লেগে যাবে। কিন্তু বেবির ঘরে আমি কাউকে অ্যালাউ করছি না এখন, কারণ বাচ্চাটা একদমই ছোট। আমার মেয়ে খুব কম রেয়ার যায়, তাও ওর হাত স্যানিটাইজ করে দিই। সো এইটা হচ্ছে ব্যাপার। আর দ্বিতীয় সন্তান যখন আপনার থাকে ছোট, ফুটফুট, এই যে দেখুন, এই যে তখন আর কোথায় পোস্টমর্টম ডিপ্রেশন, কোথায় আর ডিপ্রেশন থাকবে বলুন? চলে বলুন, সব কথা ওর বলা চাই, বলুন চলুন। তো আমি বলবো সব মাদের দিকেও একটু যত্ন রাখবেন, যারা শাশুড়ির কাছে থাকে বৌমাদের প্রতি, যারা মারা রয়েছেন মেয়ের প্রতি, এখন একটু হবে। আর প্রত্যেককে মনে হয়, আমার তো দ্বিতীয় সন্তান, তাও মনে হয় যে ওরও ভাষা বুঝতে পারছি না, কি চাইছে, কেন কাঁদছে, কি করবে, এটা প্রত্যেক নতুন মায়ের খেয়ে এই ফেজটা হয়, আস্তে আস্তে কেটে যায়। আর এই দেখুন, আমার একটা গুন্ডি আছে, লেডি গুন্ডি, একে শুধু দেখবেন আর বলবেন বাবা 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 বাবা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, টাটা করে দাও, আর বলে দাও আমি তোমাকে ভালোবাসি, বলে দাও আমি তোমাকে ভালোবাসি। তুমি কাকে নিতে এসছো? লাইট জ্বলছে, লাইট। কাকে? আমার দিকে তাকাও, কাকে নিতে এসছো? দিদিটাকে ভালো লেগেছে? ভালো, দিদিটা ভালো। আর বল, আচ্ছা বলো তো, ভালো না সুন্দরী? সুন্দরী, বাবা, একটা হাম্পি দিয়ে দাও, একটা হাম্পি। ওলে বাবালে, মেয়েদের সবাইকে ভালোবাসে, ভালো শিখেছে তুমি, সব মেয়ে ভালো লেগেছে তো? আমার তোমায় খুব ভালো লেগেছে। আর গদাই কি করছে একটু বলে দাও। গদাই কি করে মা? করে করে কাঁদে, করে বাবাকে পেয়ে গেছো তো? বলো টাটা, সবাই চলে গেছে, টাটা বলো বলো বলো, শুটিং শেষ। তুমি কোথায় এসছো? শুটিং শেষ। তুমি কোথায় এসছো? বেরু করতে। শুটিং এ এসছো বাবা? শুটিং এ